16 ডিসেম্বর 1971 রেসকোর্স ময়দান। আমরা জানি এই দিনটিতে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছিল। 93,000 সৈন্য নিয়ে পাকিস্তানি জেনারেল নিয়াজি মাথা নিচু করে আত্মসমর্পণ করেছিলেন। কিন্তু যদি ইতিহাস অন্যরকম হতো, যদি সেই দলিলে স্বাক্ষরকারীরা উল্টে যেতেন, যদি 1971 সালে পাকিস্তান সেই যুদ্ধে জয়লাভ করত। আজকের ভিডিওতে আমরা ইতিহাসের এমন এক ভয়ঙ্কর অধ্যায় জানার চেষ্টা করব যা ভাবলেও মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। এটি কেবল একটি কল্পকাহিনী নয়, পাকিস্তানি সামরিক জান্তাদের গোপন নথি, হামিদুর রহমান কমিশনের রিপোর্ট এবং তৎকালীন ভূরাজনীতির উপর ভিত্তি করে আমরা দেখব কেমন হতো সেই পাকিস্তান শাসিত পূর্ব বাংলা যদি আমাদের মুক্তিপাগল দামাল ছেলেরা এবং ভারতীয় মিত্রবাহিনী হেরে যেত। চলুন প্রথমেই জানার চেষ্টা করি পাকিস্তান কিভাবে জিততে পারত। আদৌ কি তাদের জেতার কোনো সম্ভাবনা ছিল? বাস্তবে তাদের পরাজয় ছিল অনিবার্য, কিন্তু ইতিহাসে সামান্য কিছু এদিক সেদিক হলেই ফলাফল ভিন্ন হতে পারত। আমরা তিনটি প্রধান কারণ বিশ্লেষণ করব যা পাকিস্তানের বিজয় নিশ্চিত করতে পারত। অপারেশন চেঙ্গিস খানের ভিন্ন ফলাফল। 3রা ডিসেম্বর 1971 ভারত পাকিস্তান যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু হয়, কিন্তু এর ঠিক আগে 3রা ডিসেম্বর রাতেই পাকিস্তান এয়ারফোর্স অপারেশন চেঙ্গিস খান চালায়, যার লক্ষ্য ছিল ভারতের উত্তর পশ্চিম সীমান্তের গুরুত্বপূর্ণ এয়ারবেসগুলো ধ্বংস করা। এই অপারেশনটি যদি সফল হতো, যদি তারা ভারতের বিমান বাহিনীর একটি বড় অংশই নিষ্ক্রিয় করে দিতে পারত, তাহলে ভারতের জন্য পূর্ব ফ্রন্টে বা বর্তমান বাংলাদেশে সম্পূর্ণ মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ত। আকাশে ভারতের আধিপত্য না থাকলে পাকিস্তান সেনাবাহিনী অনেক বেশি কার্যকরভাবে তাদের সৈন্য ও রসদ সরবরাহ চালিয়ে যেতে পারত। মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের আরও সক্রিয় ভূমিকা। আমরা সবাই জানি নিক্সন কিসিঞ্জার প্রশাসন পাকিস্তানের পক্ষে ছিল। তারা শুধু অস্ত্রই সরবরাহ করেনি, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তারা প্রশান্ত মহাসাগর থেকে সপ্তম নৌবহর বঙ্গোপসাগরে পাঠায়। তাদের উদ্দেশ্য ছিল ভারতকে ভয় দেখানো এবং সম্ভবত বাংলাদেশের উপকূলে পাকিস্তানি সৈন্যদের জন্য একটি করিডোর তৈরি করা। কিন্তু কি হতো যদি সোভিয়েত ইউনিয়ন সাড়া না দিত? সোভিয়েত নৌবহর যদি সময়মতো না পৌঁছাতো, অথবা যদি কোনো অঘটনের কারণে একটি সামরিক সংঘর্ষের সূচনা হতো, সেই পরিস্থিতিতে আন্তর্জাতিক চাপে ভারত হয়তো যুদ্ধবিরতিতে রাজি হতে বাধ্য হতো, যা পাকিস্তানকে পূর্ব ফ্রন্ট পুনর্গঠনের সুযোগ করে দিত। জেনারেল নিয়াজির একটি ভিন্ন সিদ্ধান্ত। জেনারেল A.K. নিয়াজিকে আমরা একজন আত্মসমর্পণকারী সেনাপতি হিসাবে জানি, কিন্তু তিনি যদি ইয়াহিয়া খানের নির্দেশ মেনে গেরিলা যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতেন, যদি তিনি ঢাকাকে দুর্গ ঘোষণা করে আরও কয়েক সপ্তাহ লড়াই চালিয়ে যেতেন, সেই সময়ের মধ্যে আন্তর্জাতিক চাপ এতটাই বেড়ে যেতে পারত যে জাতিসংঘ যুদ্ধবিরতি কার্যকর করতে সক্ষম হতো। একটি যুদ্ধবিরতি মানেই ছিল পাকিস্তানের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য। 1971 সালে বাংলাদেশের সবচেয়ে বড় মিত্র কে ছিল জানেন? ভারত কিংবা রাশিয়া নয়, সেটি ছিল প্রকৃতি। মুক্তিযোদ্ধারা আদর করে যাকে ডাকতেন জেনারেল মনসুন বা জেনারেল বর্ষা। পশ্চিম পাকিস্তানি সৈন্যরা মূলত পাঞ্জাব এবং খাইবার পাখতুনখাওয়ার রুক্ষ ও শুষ্ক পাথুরে জমিতে যুদ্ধ করতে অভ্যস্ত ছিল। পূর্ব বাংলার এই পলিমাটি এবং কাদা ছিল তাদের কাছে এক বিভীষিকা। পাকিস্তানি আর্মি যেসব ম্যাপ বা মানচিত্র ব্যবহার করত, সেগুলো ছিল শুষ্ক মৌসুমের সার্ভে করা। বর্ষাকাল আসতেই দেখা গেল ম্যাপে যেখানে রাস্তা দেখানো হয়েছে, বাস্তবে সেখানে কোমর সমান পানি। ম্যাপে যেখানে খাল, বাস্তবে সেখানে খরস্রোতা নদী। ফলে তাদের হাজার হাজার সৈন্য ভুল পথে গিয়ে ফাঁদে পড়ত, রসদ বা খাবার পৌঁছাত না, আর ক্ষুধার্ত পাকিস্তানি সৈন্যরা সহজেই মুক্তিবাহিনীর কাছে ধরাশায়ী হতো। পাকিস্তান সেনাবাহিনীর গর্ব ছিল তাদের M24 চ্যাফি লাইট ট্যাঙ্ক এবং চীনা T-59 ট্যাঙ্ক। যদি 1971 সালে অনাবৃষ্টি হতো বা বর্ষা দেরি করে আসত, তবে এই ট্যাঙ্কগুলো হাইওয়ে দিয়ে ঝড়ের গতিতে ছুটে গিয়ে সীমান্তবর্তী মুক্তিবাহিনীর ঘাঁটিগুলো গুড়িয়ে দিতে পারত। কিন্তু বাস্তবে কি হলো? ভারী বৃষ্টির কারণে কাঁচা রাস্তাগুলো পিচ্ছিল মরণফাঁদে পরিণত হলো। তাদের ভারী আর্টিলারি এবং সাজোয়া যানগুলো কাদায় এমনভাবে আটকে যেত যে সেগুলো নাড়ানো তো দূরের কথা, নিজেরা আত্মরক্ষা করতেও পারত না। মুক্তিবাহিনী তখন হালকা নৌকা নিয়ে এসে গ্রেনেড ছুড়ে সহজেই সেই অচল ট্যাঙ্কগুলোকে ধ্বংস করত। বাংলাদেশ 700-এর বেশি নদীর দেশ। মুক্তিবাহিনী খুব দ্রুত বুঝে গিয়েছিল যে পাকিস্তানিদের আটকানোর একমাত্র উপায় হল সেতু উড়িয়ে দেওয়া।
তারা সফলভাবে রেল ও সড়ক সেতুগুলো ধ্বংস করে দেয়। ফলাফল, পাকিস্তান সেনাবাহিনী ছোট ছোট দ্বীপে আটকা পড়া দলের মতো বিচ্ছিন্ন হয়ে যায়। এক ইউনিটের সাথে অন্য ইউনিটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাকিস্তানিরা সাঁতার জানত না, তার উপর ছিল কাদা, পায়ের পচন এবং জোকের আতঙ্ক। নদী না থাকলে বা শুকিয়ে গেলে পাকিস্তানি বাহিনী খুব সহজেই এক জেলা থেকে অন্য জেলায় মুভ করতে পারত এবং ডিসেম্বরের আগেই হয়তো পুরো দেশ তাদের পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসত। যদি এই ফ্যাক্টরগুলো পাকিস্তানের পক্ষে যেত, তবে ডিসেম্বরের আগেই তারা হয়তো পূর্ব পাকিস্তান নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিত। ধরে নিলাম পাকিস্তান জিতেছে, মুক্তিবাহিনী ছত্রভঙ্গ, ভারতীয় সেনাবাহিনী ফিরে গেছে। এরপর কি হতো? 1971 সালের 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত যে গণহত্যা চলেছে, বিজয়ী পাকিস্তান তার মাত্রা আরও বাড়িয়ে দিত। জেনারেল টিক্কা খান বলেছিলেন, আমি মানুষ চাই না, মাটি চাই। বিজয়ের পর সেই নীতির চূড়ান্ত প্রয়োগ হতো। বুদ্ধিজীবী হত্যা। আমরা 14ই ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যার কথা জানি। এটি ছিল পরাজয় নিশ্চিত জেনে জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার শেষ চেষ্টা। কিন্তু পাকিস্তান জিতলে এই তালিকা আরও দীর্ঘ হতো। রাও ফরমান আলীর ডায়েরিতে কেবল ঢাকায় নয়, মফস্বলের হাজার হাজার শিক্ষক, ডাক্তার ও সংস্কৃতি কর্মীর নাম ছিল। বিজয়ী পাকিস্তান প্রতিটি জেলা ও থানায় তালিকা ধরে ধরে এই হত্যাযজ্ঞ চালিয়ে যেত মাসের পর মাস। গণহত্যা ও শোধ। যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মুক্তিযুদ্ধে সাহায্য করেছে তাদের এবং তাদের পরিবারকে খুঁজে বের করা হতো। বিশ্বাসঘাতকদের আস্তানা হিসেবে গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেওয়া হতো। 30 লক্ষ শহীদের সংখ্যাটি হয়তো এক বছরেই দ্বিগুণ হয়ে যেত। রাজাকার, আলবদর ও আল শামস বাহিনী হতো নতুন প্রশাসনের মূল চালিকা শক্তি। তারা পাড়ায় পাড়ায় ত্রাসের রাজত্ব কায়েম করত। একটি জাতি কেবল ভৌগোলিকভাবে মরে না, সাংস্কৃতিকভাবেও মরে। পাকিস্তান জিতলে বাঙালির আত্মপরিচয়ের ওপর সবথেকে বড় আঘাতটি আসত। 1952 সালে যা তারা পারেনি, 1971-এ জেতার পর তা সুদে আসলে আদায় করত। 1. রাষ্ট্রভাষা। বাংলা ভাষাকে সরকারি ও দাপ্তরিক কাজ থেকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হতো। উর্দুই হতো একমাত্র রাষ্ট্রভাষা। 2. লিপি পরিবর্তন। আইয়ুব খানের আমলেই বাংলা ভাষাকে আরবি বা উর্দু হরফে লেখার প্রস্তাব দেওয়া হয়েছিল। পাকিস্তান জিতলে তারা জোরপূর্বক বাংলা লিপি পরিবর্তন করে আরবি অথবা উর্দু হরফে বাংলা লেখার নিয়ম চালু করত। আমাদের আজকের বর্ণমালা জাদুঘরে চলে যেত। 3. রবীন্দ্রনাথ নিষিদ্ধ। রবীন্দ্রসঙ্গীতকে তারা হিন্দুয়ানি সংস্কৃতি বলে মনে করত। পাকিস্তান রেডিও ও টিভিতে রবীন্দ্রনাথের গান ও কবিতাগুলো সম্পূর্ণ নিষিদ্ধ করা হতো। পহেলা বৈশাখ বা 21শে ফেব্রুয়ারির মতো অনুষ্ঠান পালন করা হতো রাষ্ট্রদ্রোহী অপরাধ। সবচেয়ে ভয়াবহ পরিকল্পনাটি ছিল জনতাত্ত্বিক পরিবর্তন। পাকিস্তানি জেনারেলদের অনেকের ধারণা ছিল বাঙালিরা বিশুদ্ধ মুসলমান নয়, বরং হিন্দু সংস্কৃতি দ্বারা প্রভাবিত। হামুদুর রহমান কমিশনের রিপোর্টে এবং বিভিন্ন পাকিস্তানি সেনা অফিসারের জবানবন্দিতে ইঙ্গিত পাওয়া যায় যে তাদের পরিকল্পনা ছিল পশ্চিম পাকিস্তান থেকে বিপুল সংখ্যক মানুষকে পূর্ব পাকিস্তানে পুনর্বাসিত করা। একই সাথে যুদ্ধের সময় যে ধর্ষণের মহোৎসব চলেছে তা ছিল তাদের একটি পরিকল্পিত কৌশল, যাতে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পাকিস্তানি রক্ত মিশিয়ে দেওয়া যায়। তারা চেয়েছিল বাঙালির ডিএনএ পরিবর্তন করে দিতে, যাতে আর কোনোদিন বিদ্রোহের সাহস না জাগে। অর্থনৈতিকভাবে পূর্ব বাংলা চিরতরে পাকিস্তানের ওপর একটি কলোনিতে পরিণত হতো। আমাদের পাট, চা এবং চামড়া বিক্রির বৈদেশিক মুদ্রা দিয়ে ইসলামাবাদ, লাহোর বা করাচি আরও চকচকে হতো, আর পূর্ব পাকিস্তানের জনগণ থাকত দুর্ভিক্ষ আর দারিদ্র্যের মধ্যে। শিক্ষা ও চাকরির ক্ষেত্রে বাঙালিদের জন্য দরজা প্রায় বন্ধ হয়ে যেত। সেনাবাহিনী বা প্রশাসনের উচ্চপদে কোনো বাঙালিকে আর কখনো নেওয়া হতো না। শরণার্থী বিপর্যয়। 1971 সালে প্রায় 1 কোটি মানুষ শরণার্থী হিসেবে ভারতে পালিয়ে যায়, যা তৎকালীন মোট জনসংখ্যার প্রায় 14%। সরকারি হিসেবে ভারত সেই 9 মাসে তৎকালীন মূল্যে প্রায় $700 মিলিয়ন খরচ করেছিল। বর্তমান মূল্যে হিসাব করলে সেটা দাঁড়ায় প্রায় 65,000 কোটি টাকা, যার খুব সামান্যই আন্তর্জাতিক সাহায্য হিসেবে এসেছিল। কিন্তু তৎকালীন ভারত সরকারের পক্ষে সেটা খুব বেশি দিন চালিয়ে যাওয়া সম্ভব হতো না, কারণ তখন তাদের অর্থনীতি এখনকার মতো ছিল না। কিন্তু পাকিস্তান বিজয়ী হলে তাদের ফিরে আসারও কোনো উপায় থাকত না। তারা স্থায়ীভাবে উদ্বাস্তু হয়ে পড়ত।
আর যারা এখানে থাকতেন তাদের উপর এমন নিপীড়ন চলত যে বাঙালি মুসলমানরাও ব্যাপক হারে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেন। এর ফলে মানবিক বিপর্যয়ের এক ভয়াবহ চিত্র তৈরি হতো। বাঙালি জাতি হিসেবে আমাদের অস্তিত্বই হুমকির মুখে পড়ত। পাকিস্তান জিতলে দক্ষিণ এশিয়ার মানচিত্রের ক্ষমতা সম্পূর্ণ বদলে যেত। ভারত দুই দিক থেকে পাকিস্তানের শক্তিশালী সামরিক উপস্থিতির কারণে কোণঠাসা হয়ে পড়ত। এই অঞ্চলে আমেরিকা ও চীনের একচ্ছত্র আধিপত্য বজায় থাকত। কাশ্মীর হয়তো পাকিস্তান দখল করে নিত। এক কথায় ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের প্রভাব শূন্যের কোঠায় নেমে আসত। পাকিস্তানি বিজয়ের অর্থ এই নয় যে বাঙালির মুক্তির আকাঙ্ক্ষা মরে যেত, বরং এটি একটি রক্তাক্ত এবং দীর্ঘস্থায়ী গেরিলা যুদ্ধের সূচনা করত। মুক্তিবাহিনীর অবশিষ্ট সদস্যরা জঙ্গলে গ্রামে গেরিলা যুদ্ধ চালিয়ে যেত। তারা হয়তো ভারতের কিছু গোপন সহায়তা পেত, কিন্তু তা কখনোই 1971 সালের মতো খোলাখুলি সহায়তা হতো না। বাংলাদেশ হয়ে উঠত একটি দীর্ঘস্থায়ী সংঘাতের অঞ্চল, যেমনটি কাশ্মীর বা ফিলিস্তিনে আমরা দেখি। স্বাধীনতা আসতে আরও 20, 30 কিংবা 50 বছরও লাগতে পারত। পাকিস্তানের বিজয় কেবল একটি ভূখণ্ডের হাতবদল হতো না, এটি হতো একটি ভাষা, একটি সংস্কৃতি এবং একটি জাতির মৃত্যু। আজকের এই স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আমাদের অনেক অভিযোগ থাকতে পারে, দুর্নীতি, রাজনীতি বা অর্থনৈতিক বৈষম্য নিয়ে, কিন্তু একটি কথা নিশ্চিত, আজ আমরা আমাদের ভাষায় কথা বলছি, আমাদের সংস্কৃতি পালন করছি এবং বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। পাকিস্তান জিতলে আমরা আজ হয়তো পাকিস্তানের কোনো এক প্রদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বেঁচে থাকতাম, যাদের নিজস্ব কোনো পরিচয় থাকতো না। তাই 1971 সালের সেই বিজয় কেবল একটি সামরিক বিজয় ছিল না, এটি ছিল আমাদের অস্তিত্বের বিজয়। আজকের এই ভিডিওটি সেই সব বীর শহীদদের প্রতি উৎসর্গকৃত, যাদের আত্মত্যাগের কারণে এই ভয়ঙ্কর পরিণতি কখনোই বাস্তবে রূপ নেয়নি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আপনার কি মনে হয় পাকিস্তান জিতলে আর কি কি হতে পারত? কমেন্টে জানান আপনার মন্তব্য। এমন আরও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।